এই মেয়ে মানুষের কথায় আজকে মানে এখন আমি আগে যে ঘটনাটা আরম্ভ করেছিলাম বলবো বলে, সেটা ঠিক মতো করে এখন আমি আমার লেখা থেকে পড়ে পড়ে বলবো, কেমন? এবং যে কোনো লেখা তৈরি করার আগে আমরা যেটা করি, কোনো জায়গা থেকে একটা কোটেশন তুলে আনি, তাহলে বেশ মনে হয় বেশ জিনিসটা বেশ ভারী হলো, বেশ সুন্দর হলো। তো আমিও করেছিলাম কি, একটা কোটেশন দিয়ে শুরু করেছিলাম আমার লেখার প্রথম অধ্যায়। সেটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের রাশিয়ার চিঠি থেকে কিছু একটা অংশ। যেহেতু এই যে ঘটনাটা ঘটতে যাচ্ছে, এটার সঙ্গে রাশিয়া বা হ্যাঁ রাশিয়ারই প্রচণ্ডভাবে একটা সংযোগ আছে, রাশিয়ান মানুষদের সঙ্গে এবং মেয়ে মানুষের অভিজ্ঞতায়। কাজেই আমি করলাম কি, আমি রবীন্দ্রনাথের রাশিয়ার চিঠি থেকে প্রায়, এখন বলতে গেলে প্রায় শখানেক বছর আগের লেখা, কিন্তু ভাবলাম দেখা যাক জিনিসটা কতটা প্রাসঙ্গিক, কতটা রেলেভেন্ট। তো পড়ছি। সেখানে আমি মানে কোটেশনটা টুকেছি, সেটা হচ্ছে, শিক্ষা বিধি দিয়ে এরা ছাঁচ বানিয়েছে, কিন্তু ছাঁচে ঢালা মনুষ্যত্ব কখনো টেঁকে না। সজীব মনের তত্ত্বের সঙ্গে বিদ্যার তত্ত্ব যদি না মেলে, তাহলে হয় একদিন ছাঁচ ফেটে হবে চুরমার, নয় মানুষের মন যাবে মরে আড়ষ্ট হয়ে, কিংবা কলের পুতুল হয়ে দাঁড়াবে। শক্ত, খুব শক্ত একটা বাক্য। শিক্ষা বিধি দিয়ে এরা ছাঁচ বানিয়েছে, অর্থাৎ ছাঁচে ফেলা শিক্ষা। রবীন্দ্রনাথ যখন রাশিয়ায় গিয়েছিলেন, তখন সেই সময়টা, তখন তাদের সমাজতান্ত্রিক বিপ্লব ঘটে গেছে। আর সেই সমাজতান্ত্রিক বিপ্লব ঘটে যাওয়া সোভিয়েত ইউনিয়ন, যারা পরপর দুটো বিশ্বযুদ্ধের, প্রথমটা সেরকমভাবে না হলেও দ্বিতীয়টার ভেতর দিয়ে সাংঘাতিকভাবে গেছে, তার পরবর্তীতে সেই সমাজতন্ত্র ভেঙে যাবার প্রাক্কালে আমি ওই দেশে 10টা বছর, এবং সেই সময়টা যখন ভেঙে যাচ্ছে এবং ভেঙে যাবার পরে 10টা বছর যেহেতু কাটিয়েছি, আমার কাছে এই বাক্যটা কতটা প্রাসঙ্গিক ভেবে দেখার মতো। অবশ্য আমরা সাধারণত মহাপুরুষদের বা এরকম বিখ্যাত মানুষদের সমালোচনা করবার আগে 10 বার ভাবি, কিন্তু কি জানি আমার ঠিক খুব একটা প্রাসঙ্গিক এটা লাগেনি। লাগেনি, হ্যাঁ। কিংবা ওই যে যেখানে উনি বলছেন সজীব মনের তত্ত্বের সঙ্গে বিদ্যার তত্ত্ব যদি না মেলে, তাহলে হয় একদিন ছাঁচ হবে ফেটে চুরমার, সেটাই কি উনি সোভিয়েত ইউনিয়নের ভেঙে যাওয়ার প্রসঙ্গে ভবিষ্যৎবাণী করেছেন? বোধ হয় না। সেটার এর পেছনে ছিল বিশাল রাজনৈতিক ব্যাপার। যাই হোক, আমি আমার প্রসঙ্গে আসছি। আমার এই কথাটা এখন হচ্ছে 2024 সাল, যে কথা হচ্ছে সেটা হচ্ছে 1996 সালের ঘটনা। কাজেই আমি বলছি যে গত শতাব্দীর শেষ কটা বছর তখনও বেঁচে কলকাতার পথে হন্যে হয়ে চলছিল আমার চাকরি খোঁজা। এর আগে গোটা দুয়েক জায়গায় কাজ করে টিকে থাকতে পারিনি। বস্তির ঘর ভাড়া আগাম 1 মাসে দেওয়া ছিল বলে নিশ্চিন্ত, কিন্তু হাতে ছিল মাত্র 600-700 টাকা। প্রত্যেকটা পয়সা যদি গুনে গেঁথেও খরচ করি, শুধু বাস ভাড়া দিতে দিতেই যে আমার ওই টাকাটা 1 মাসে খরচ হয়ে যাবে তা বেশ বুঝতে পারতাম। কিন্তু মাসের শেষ অবধি কী করে টানবো সেই নিয়ে ভাবতে ইচ্ছে করতো না। চাকরি পেয়েছিলাম, কিন্তু চাকরি পাওয়ার পরে তো 1টা মাস মাইনে পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়। তো সেটার জন্যই তো আমার হাতে মাত্র 600 কি 700 টাকা, যেটা দিয়ে 1 মাসের বাস ভাড়াও হয় না। অন্তত 1996 সালের যে দূরত্ব থেকে আমি যাতায়াত করতাম সম্ভব হতো না, খুবই খুবই শক্ত ছিল। যাই হোক, আর খাবার দাবার তো অন্য ব্যাপার। আর হাতে টাকা নেই মানে টাকা নেই। তো
যেটা আমি লিখেছি এখানে, এখন আমি সেটা বলছি। একটা বাগান ঘেরা হলদে রঙের বাড়িতে চাকরি জোগাড় করেছিলাম, অফিস সেক্রেটারির কাজ। কেবলই ভাবতাম কতটা কম খেয়ে একটা গোটা মাস চালিয়ে দেওয়া যেতে পারে, কতগুলো দিন টানা না খেয়ে কাজ করা যায়, এমনই সব হিসেব আমার মাথার মধ্যে ঘুরত। একবার ভেবেছিলাম চাকরিতে ঢোকার হপ্তা দুয়েক পরেই সাহেবের কাছ থেকে, ওখানে তো সবাই সাহেব, মানে আমার যিনি সাহেবের কাছ থেকে 500 কি 800 টাকা মতো ধার চেয়ে নেব আগাম হিসেবে, মাইনে দেওয়ার সময় কেটে নিলেই হবে। মানে ওইটা দিয়ে যদি কোনো মতে মুড়ি টুড়ি খেয়ে আমি কটা দিন চালিয়ে দিতে পারি, দিনে একবেলা খেলেও চলবে। তারপরে জড়সড় হয়ে সেসব চাইতে খুব লজ্জা পেলাম। ভাবলাম সাহেব যদি হা ঘরে ভেবে বসে আমাকে, সে কি আমায় পরবর্তীকালে সম্মান করবে? কে না জানে, মানুষকে সম্মান করার জন্য কিছু পয়সা কড়ি থাকা একটা প্রাথমিক শর্ত। সাহেব করে যাদের কথা আমি উল্লেখ করছি, সে সত্যিই টকটকে ফর্সা বিদেশি সাহেব, কারণ কোম্পানিটাই ছিল রাশিয়ান। আমি যদিও কোম্পানির মানে সরাসরি চাকুরে ছিলাম না, আমাকে একজনের মানে কি বলবো, এক ঠিকাদারের আন্ডারে কাজ করতাম। ঠিকাদারের ওপর আমার মাইনে, ছুটি, বহাল, ছাঁটাই, সমস্ত কিছু, মানে এইসবের দায়িত্ব সব ঠিকাদারের ওপরই ন্যস্ত ছিল। এরা অত নিচুতলার শ্রমিককে সরাসরি চাকরিতে রাখার দায়ভার বা ঝামেলা নিতে চায় না। তো এবং শুধু আমার কেন, চাকর, ড্রাইভার, জমাদার, রিসেপশনিস্ট, মালি, মানে সংখ্যাটা কম নয়। ঠিকাদার নিজে একটা মাসিক মাইনে নিত এবং কোম্পানির থেকে যে টাকাটা, মানে যে থোক টাকাটা আমাদের জন্য পেত, সেটা আমাদের মাইনে বরাবর যেটা বরাদ্দ ছিল সেটা থেকে তার নিজস্ব একটা কমিশন কেটে নিয়ে বুদ্ধি বিবেচনার উপর নির্ভর করে প্রত্যেকের একটা মাইনে সে ঠিক করে ফেলেছিল। মানে সেভাবেই আমাদের মাইনে ধার্য হয়েছিল। আমি ড্রাইভারদের থেকে কিছু বেশি পেতাম, আর বাকিরা তো সবাই সাহেব। তাদের জন্য ঠিকাদার নেই, তাদের ব্যবস্থা এবং তাদের নিয়মকানুন সম্পূর্ণ আলাদা। চাকরির পদটি অফিস সেক্রেটারি হলেও আমাকে পিয়নের কাজ করতে হতো, পাশাপাশি আবার দরকার পড়লে অনুবাদকের কাজও করতে হতো। এবং উল্লেখ করা দরকার, এরা সবাই যেহেতু রাশিয়ান, এদের ইংরেজি ভাষার উপরে দখল খুবই কম এবং বাংলার গান একেবারে প্রায় শূন্য বললেই চলে। অবশ্য একজনকে বাদ দিয়ে, সে সাহেব হলেও বাংলা জানে খুব ভালো। সেই বাংলা জানা সাহেবটির নাম, আচ্ছা ধরে নিচ্ছি তার নাম ছিল মিশা। মিশা তার ডাক নাম। কেমন, এটা কিন্তু আমি সত্যিকারের নাম এখানে বলছি না, কারণ ব্যাপারটা এতটাই সত্যি। মিশা ধরা যাক তার ডাক নাম। তার ভালো নাম, মিশালের ভালো নাম কি হতে পারে? মিখাইল। ধরে নিচ্ছি তার ভালো নাম ছিল মিখাইল। কেমন? আচ্ছা, রাশিয়ানদেরই প্রত্যেকেরই একটা করে ডাকনাম থাকে। যেমন ভালো নাম থেকে উদ্ভব হয় এই ডাকনামে, যেমন আলেকসান্ডার হলে হবে তার নাম সাশা, মিখাইল হলে মিশা, আলেক্সেই হলে আলিওসা। এটা হচ্ছে পুরুষদের নাম। তো মিশা ছিল কাগজে কলমে ওই কোম্পানির একজন দোভাষী। দোভাষীর পদে থাকতো, যদিও তার কাজকর্মের প্রকৃতিটা সবসময় ঠিক দোভাষীর মতো ছিল না। ওই দোভাষীর কাছে আদৌ করতো না। ওর কাজ ছিল ওই ঠিকাদার লোকটার সঙ্গে কথাবার্তা বলা, মালিক পক্ষের কি কি দরকার, কোন কোন কাজে তাদের পছন্দ হচ্ছে না, হ্যাঁ, তাদের উন্নতি করা দরকার, মালিককে কখন বকে দিতে হবে, কখন কাদের কোনো একটা উৎসব উপলক্ষে বকশিস দিতে হবে। বকশিসটা খুব ভালো চলতো ওখানে।
আর অফিসের প্রয়োজনে কোন কোন জিনিস কিনতে হবে, যেমন অফিস ম্যাটেরিয়াল যেগুলো সাপ্লাই থাকে কিনতে হবে, এই সব জিনিস নিয়েও সারাদিন প্রচণ্ড ব্যস্ত থাকতো। সোমবার মাসের 6 তারিখ, যেদিন আমি জয়েন করি, ওই হলদে বাড়ির 3 তলার একটি মাত্র জানলাওয়ালা একটা ঘরে আমার বসবার ব্যবস্থা হয়েছিল। জানলা অবশ্য বন্ধ ছিল, কারণ এয়ার কন্ডিশনার চলছিল একেবারে সবচেয়ে লোয়েস্ট টেম্পারেচারে, সর্বনিম্ন তাপমাত্রায়। মে মাসের ওই গরমেও কি বলবো, একটু পরে শীতে আমার কাঁপন ধরে গেল, আমি কাঁপতে শুরু করলাম। আর সে ঘরে আরেকজন প্রৌঢ় সাহেবেরও বসবার জায়গা। সাহেবটি অবশ্য আমার সঙ্গে বিশেষ কথাবার্তা বলেন, নিজের মনে চুপচাপ থাকতো, একটু বুড়ো টাইপের লোক, বয়স্ক লোক। ঘরেও সে খুব কম ছিল, অফিসে এসেই কোথায় যেন বেরিয়ে যেত একটা। আর আমার টেবিলের ওপর রাখা ছিল একটা রাশিয়ান টাইপরাইটার, একটা টাইপরাইটার, যার টাইপরাইটারের কিগুলো হচ্ছে রাশিয়ান। এবং জীবনে সেই প্রথম আমি কোনো একটা টাইপরাইটারে হাত রাখলাম। আমার যিনি সরাসরি মনিব, মানে যার কাছে ইন্টারভিউ দিয়ে আমি চাকরিটা পেয়েছিলাম, সে গল্প আমি পরে কখনো বলবো, সে গল্প লিপিবদ্ধ করা আছে কোথাও একটা। সে এই কোম্পানির, সেভাবে দেখতে গেলে এটা তো হেড অফিস, সে ছিল মেজকর্তা, মেজকর্তাই বলা চলে, হ্যাঁ মেজকর্তা। সকাল সকাল আমাকে একটা চিঠি টাইপ করতে দিল সে। এমনিতে সিনেমা যেরকম দেখেছি না, একজন কর্তাগোছের লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিকটেশন দেয়, সেক্রেটারি সেটা নোট করে নেয়, তারপর টাইপ করে আনে। মানে এক্ষেত্রে ডিকটেশন যে বলাটা সেটা নেই আর কি, মানে বস কোনো ডিকটেশন দিল না, বস যেটা করলো সেটা মোটামুটি আমাকে বুঝিয়ে দিল যে চিঠি থেকে লিখতে হবে। আমার প্রথম টাইপ করা মানে চিঠি, সেখানে বুঝিয়ে দিলেন যে একজন কর্মচারীর বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে, কর্মচারীটি রাশিয়ান, এবং সে এই যে সমস্ত যে ভারতীয় যে ড্রাইভার আছে, অনেক ড্রাইভার, প্রচুর গাড়ি তো, সেই ড্রাইভার দলের সে হচ্ছে ইনচার্জ, মানে ড্রাইভারদের সর্দার বলা যায়, ইনচার্জ। এই লোকটি নাকি কয়েকদিন আগে মদ টদ খেয়ে বিস্তর ঝামেলা করেছে, মাতলামি করেছে, এবং তাকে এই কারণে, এই দোষে তাকে অবিলম্বে তাড়িয়ে দিতে হবে। মানে এটা এক ধরনের টার্মিনেশন লেটার। এই যে আমার জীবনের প্রথম আমি চিঠি লিখছি, একজনের চাকরি খাওয়ার চিঠি, টার্মিনেশন লেটার। এবং সেই টার্মিনেশন লেটারটা আমাকে রুশ ভাষাতে লিখতে হবে, কারণ আমার সামনে একটা রাশিয়ান টাইপরাইটার রয়েছে। হ্যাঁ, তো মানে মোটামুটি আমি দেখালাম যে আমি ব্যাপারটা বুঝে গেছি, আমি চিঠিটা লিখে ফেলবো, ভাষা নিয়ে কোনো সমস্যা নেই। টাইপরাইটারের মানে কি কোথায় কি আছে সেটাতে একটু খুঁজতে অসুবিধা হতে পারে, যাই হোক আমি রাজি হয়ে গেলাম, মানে রাজি হওয়া ছাড়া তো কোনো উপায় নেই। কিন্তু মানে গোটা 5 বাক্য লিখলেই তো চলবে, তো অত্যন্ত অপরিচিত সেই যন্ত্রে সে সমস্ত বাক্যগুলো লিখতে হবে, এবং টাইপরাইটারের কাগজ কেমন করে ঢোকাতে হয়, অক্ষরগুলো কোথায় কোথায় রয়েছে, সবই প্রথমবার করছি। সমস্ত খুঁজে খুঁজে এই চিঠিটা শেষ করতে আমার প্রায় ঘন্টাখানেক সময় কেটে গেল। এখন প্রশ্ন উঠতে পারে, যেটা 1996 সাল, এত বড় একটা কোম্পানি, তাদের একটা কম্পিউটার ছিল না? না, কম্পিউটার তাদের ছিল, কিন্তু আমাকে কম্পিউটার দেওয়া হয়নি। আমাকে দেওয়া হয়েছিল ওই খটাস খটাস করে কিবোর্ডে টাইপ করা টাইপরাইটার। তো হ্যাঁ, তো আমি তো এগুলো সব জানি না। চিঠিটা আমার টাইপ করতে প্রায় ঘন্টাখানেক সময় লেগে গেল। সাহেব নিজেই আবার এর মধ্যে চলে এলো, মানে একটা চিঠি লিখতে, একটা 5টা বাক্য হয়তো লিখতে এতক্ষণ সময় কেন লাগছে। সাহেব নিজেই এসে চিঠিটা একবার করে 2-1টা দেখলো, দেখে একটু বানান ভুল পেলো, তারপর আবার সেগুলো একটু শুধরে দিল যে কোথায় কি বানান টানান একটা দুটো ভুল আছে। পরে আবার গোটা চিঠিটাকে আবার টাইপ করতে হলো, কারণ আমি জানতাম না কি করে মুছতে হয়, বা মুছবার পরে আমি যদি ওইটা আবার কাগজটাকে ঢোকাই ঠিক পার্টিকুলার ওই জায়গাটাতে ঢোকাতে পারবো কিনা আমি জানতাম না। এবং এই গোটা চিঠি টাইপ করতে করতে সময় প্রায় 12টা বাজতে চললো। 12টা মানে তখন টিফিনের ছুটি, মানে ওই কোম্পানিতে 12টা হচ্ছে টিফিনের ছুটি।
আর 2.5 থেকে 3 ঘন্টার তখন ছিল ওই কোম্পানিতে লাঞ্চ ব্রেক। তা ওরা করতো কি, ওরা টিফিনের যেই ছুটিটা হতো, ওখানে তো কোনো খাবার দাবারের জায়গা নেই, বাড়ি থেকে খাবার আনার কোনো প্রশ্ন নেই, মানে আশেপাশে রেস্টুরেন্ট ছিল কিন্তু ওরা তা করতো না। ড্রাইভাররা সব নিচে জড়ো হতো, ড্রাইভারদের সঙ্গে করে ওরা চলে যেত ওদের বাড়িতে। ওদের সব বাড়িগুলো কাছাকাছি, বা কোনো ফ্ল্যাট যেখানে ওরা থাকতো আলিপুরে, সেখানে ওরা চলে যেত। তারপর খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা ওই 2:30, 3টে, কোনো দিন 3:30-র সময় সবাই আবার দল বেঁধে এক ঝাঁক গাড়ি এসে উপস্থিত হতো এবং তারা সব আবার ওখানে ঢুকতো। মানে এইরকমই ছিল নিয়ম। আর অফিস অনেকক্ষণ অবধি চলতো। তো 3টের পর থেকে অফিস চলতো, এই ধরা যাক সন্ধ্যে 6টা, 6:30, 7টা অবধি। 6:30 তো মিনিমাম, 7টা অবধিও চলতো। সাহেবেরা সব অফিসের ঘর বন্ধ করে দিয়ে বাড়িতে চলে যেত দুপুরের খাবার খেতে। মানে বললাম যেটা, আলিপুর রোডে তখন ওরা থাকতো। আমাকেও তখন ঘর থেকে বের করে দেওয়া হলো। বের করে দিয়ে ওই যে প্রৌঢ় যে সাহেব যে আমার ঘরে ছিল, সে বাইরে থেকে চাবি ঘুরিয়ে দিল। এবং আমারও তখন লাঞ্চ ব্রেকে সে নিচে নেমে এসে দেখলাম মূল বিল্ডিংয়ের বাইরে গ্যারেজগুলোর গা ঘেঁষে, সব গ্যারেজগুলোর গা ঘেঁষে শেড দেওয়া একটা জায়গায় গনগনে কয়লার উনুনে রান্না হচ্ছে। পাশাপাশি 2টো উনুন ছিল। মোটা চালের ভাত নেমে গেছে, হাঁড়ি উপর করে সেই ফ্যান গালা চলছে, আর একটা কড়াইয়ে তরকারি নাড়া হচ্ছে লম্বা একটা খুন্তি দিয়ে, নিরামিষ তরকারি, খোসা চচ্চড়ি মতো, বেশ সুন্দর গন্ধ আসছে। মানে গন্ধ থেকেই বোঝা যাচ্ছে যে এরা খুব ঝাল খায়। ড্রাইভাররা তো সবাই ডিউটিতে যায়নি, মানে এক দঙ্গল করে লোককে নিয়ে বিভিন্ন 2-3টে গাড়ি চলে গেছে। কাজে কিছু ড্রাইভার আছে যারা তখন ডিউটিতে নেই, তারা একটা কাঠের বেঞ্চিতে বসে গুলতানি গল্প করছে। আর যে লোকটা রান্না করছিল সে কিন্তু আসলে ওখানকার মালি। ওখানে গিয়ে দাঁড়ালে ওরা হয়তো ভাববে যে খাবার গন্ধ পেয়ে লোবে লোবে এসেছি, বলা যায়। তাই আমি সরে গিয়ে, আর আমার মন তো চোরের মন পুলিশ, আমার কাছে পয়সা নেই, খাবার নেই, টাকা নেই, কি করব? আমার মনে মনে খালি ভাবছি যে কারোর খাবারের কাছে গিয়ে দাঁড়ালে তারা হয়তো ভাববে লোবে লোবে এসেছি। তো আমি সরে গিয়ে ফের ওই হলদে বাড়িটার মধ্যে ঢুকে পড়লাম। রিসেপশনিস্ট ছিলেন কল্যাণবাবু। কল্যাণবাবুর টেবিলে আবার তখন খোলা টিফিন বা কৌটোর মধ্যে থেকে রুটি তরকারি দেখা যাচ্ছে, বাড়ি থেকে এনেছেন। এখন কোথায় আমি যাই? এখানে দাঁড়ানোও ঠিক নয়, খাবার দেখছে ভাববে। হনহন করে ওখান থেকে বেরিয়ে গিয়ে আমি বালিগঞ্জ সার্কুলার রোড ধরে অনেকটা হেঁটে গেলাম। সময় নষ্ট করছি, আর প্রচণ্ড গরম লাগছে। একে তো এসি ঘরের মধ্যে ছিলাম, আর সেই 96 সালের মে মাস, কলকাতা একেবারে গরমে টকবক করে ফুটছে। মিনিট 20 ঘুরে আবার আমি ফিরে এলাম, যে সম্ভব নয়, সাংঘাতিক গরম। আমাকে ফিরে আসতে দেখি তখন কল্যাণবাবু জিজ্ঞেস করছেন, কি লাঞ্চ করে এলেন? আমি আর কি করে সম্মত সূচক একটু মাথা নেড়ে একটু সোশ্যাল স্মাইল, একটা সামাজিক হাসি দিলাম, একটু হাসলাম। উনি আবার জিজ্ঞেস করলেন, কোথায় খেলেন? মেরেছি, জিজ্ঞেসও করে। তো ওই মোড়ের ধাবাটায় গেছিলেন নাকি? ওখানে মোড়ে একটা ধাবা ছিল। আমি কথা ঘুরিয়ে ফেলি, কারণ এখন ধাবায় গেছিলাম, যায়নি। যদি বলি যায়নি, তাহলে কি খেয়েছেন, কোথা থেকে খেলেন? আমি বললাম যে আপনার বাড়ি কোথায় বলুন তো কল্যাণদা? উনি বললেন উত্তরপাড়া। ও, এমনি করতে করতেই 2-1 দিনের ভিতরেই আমরা কিন্তু বন্ধু হয়ে গেলাম। প্রথম দিনই পুরো সময়টা আমাকে কিন্তু কাজ করতে হয়নি। 6:30টার বদলে এই 5:30টায় আমাকে ছুটি করিয়ে নিয়ে ওই মিশা, ওই যে ছেলেটি যে বাংলা জানে, বলল চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাই। বলেই আমাকে নিয়ে রাস্তায় নেমেই সে একটা ট্যাক্সি নিয়ে নিল। লোয়ার সার্কুলার রোডের ওপরের পশ্চিম দিকে পূর্বীদির বাড়িতে যখন ঢুকছি, তখন সন্ধ্যা অন্ধকার একটু একটু করে নেমে আসছে। এদিকে বেশ কয়েকটা এমনি পুরনো দিনের যে বাড়ি ছিল, বাগানওয়ালা বনিদি অভিজাত যে বাড়ি আছে, আগে কিন্তু আমার কখনো নজরে পড়েনি। আমি তো বহুকাল পূর্বে ওই জায়গা দিয়ে যাতায়াত করেছি, আমার ঠিক নজরে পড়েনি।
পূর্ববিধি কলকাতা, দক্ষিণ কলকাতার একটা ইউনিভার্সিটিতে অধ্যাপিকা ছিলেন। আগে আমি এদের কাউকেই চিনতাম না, মানে আমার কলকাতা সম্বন্ধে ধারণা তো মাঝখানে 10টা বছর পুরো কেটে গিয়েছে, আমি তো কিছু জানি না, 10 বছরেরও বেশি তখন ঘটে গেছে কাজেই। এবং তার আগেও আমি কলকাতাকে যেটা চিনতাম সেটা আমার নিজের পরিধির মধ্যে ছিল, আমি এদের কাউকে চিনতাম না। এই মিশার দৌলতেই এত সব জানতে পারছি। তো এর বাড়িতে হয় কি, প্রত্যেক মাসে একটা করে সোমবারে বিশেষ আসর, একটা আসর বসে। সেই আসরটা কি, যেখানে রাশিয়া নিয়ে স্মৃতিচারণা হয়। রাশিয়া নিয়ে স্মৃতিচারণা হয় কীরকম ব্যাপার, কেউ হয়তো রাশিয়াতে কখনো গেছিল, ফিরে এসেছে, সে তার অভিজ্ঞতার কথা বলবে। কিংবা কেউ হয়তো রাশিয়াতে বেড়াতে গিয়েছিল, এসেছে, অনেক আগেও হয়তো গিয়ে থাকতে পারে, মানে এমন নয় যে টাটকা টাটকা যেতে হবে, তাদের স্মৃতিচারণা করে। এবং সেই আসরে যেটা বললাম আর কি, প্রবেশাধিকারের যে অ্যাডমিট কার্ড, সেটা হচ্ছে যে রাশিয়ার সঙ্গে কোনো না কোনো একটা যোগসূত্র থাকতে হবে। কেউ হয়তো কখনো ও দেশে বেড়াতে গিয়েছে, পড়াশোনা করতে গেছে, চাকরি করতে গেছে, বা কেউ হয়তো ওদেশ থেকে সদ্য এসেছে কলকাতায়। এক্ষেত্রে ওই মিশা এবং আমি এই দুজনেই এই কোনো না কোনো গোত্রে পড়ছি। তো মিশা তো রাশিয়ান, তবে আমি তো ঠিক রাশিয়ার সঙ্গে সরাসরি কখনো যুক্ত ছিলাম না। না, 1985 থেকে 95, এই 10টা বছর কেটে গেছে তো আমার রাশিয়া নয়, মধ্য এশিয়ার উজবেকিস্তানে। অবশ্য 1991-এর অগস্ট মাস পর্যন্ত উজবেকিস্তান ছিল সোভিয়েত ইউনিয়নের 15টা রিপাবলিকের একটা। কিন্তু এদের সংজ্ঞায়, মানে বাঙালিদের, কলকাতার যারা সাধারণ মানুষ, তাদের সংজ্ঞায় কিন্তু এটা ঘুরে ফিরে ওটাই কিন্তু হয়ে যায় রাশিয়া। হোক, ওটাই রাশিয়া। রাশিয়ান ভাষাটা মোটামুটি জানি, সেটাই রক্ষা কবচ। আর ওই ভাষায় আলোচনা চললে বুঝতে টুঝতে কোনো সমস্যা আমার হবে না। সকালেই একটা রাশিয়ানে চিঠি লিখে ফেলেছি, এবং আমার সমস্ত লেখাপড়াটাই ছিল রুশ মাধ্যমে, অন্য কোনো ভাষায় নয়। এবং সবচেয়ে আসার কথা যেটা, এরা কিছু খেতে টেতে দেবে মনে হয়, ডেকে যখন এনেছে খাবার দেবে, আমি গন্ধ পাচ্ছি, মানে প্রচণ্ড খিদে তো, খাবার মানে 1 কিলোমিটার দূর থেকে গন্ধ পাবো। যদি কিছু খেয়ে নিতে পারি, তবে আজ রাতে আমাকে উপোস করে কিন্তু ঘুমোতে হচ্ছে না। তারপরে কালকে অফিসে গিয়ে তো ফ্রিতে চা পাবোই, মানে একটা চিন্তা আমার কমে গেল। ভেতরে ঢুকে দেখি সিনেমার সেটের মতো পরিপাটি করা বাড়ি। ড্রয়িং রুমের ভেতর দিয়ে সিঁড়ি উঠে গেছে ওপর দিকে, সিনেমা থাকে না, খুব প্রচণ্ড যত্ন করে সাজানো, আভিজাত্য, শিক্ষা এবং রুচির ছাপ সর্বত্র সেখানে স্পষ্ট। এবং ধনী তো বটেই, মানে দেখে তো বড়লোকের বাড়ি বলেই মনে হচ্ছে। অনেকেই এসে গিয়েছে, অধিকাংশই মেয়ে। ছেলে বলতে একজনই, আমাদের মেশা। সে ওই মজলিসে ঢুকে আমাকে আর তখন বিশেষ পাত্তা টাত্তা দিল না। আমাদের চেয়ে কম বয়সী যেসব মেয়েরা, তারা করলো কি, মিশাকে ঘিরে ধরলো। তাদের অনেককে দেখেই মানে মনে হচ্ছে তাদের চোখের মধ্যে একটা ভালোবাসার আকুতি মিশার প্রতি। এবং জানা গেল এর আগেও মিশা এরকম মজলিসে আরও এসেছে, এবং সে তার মনের ইচ্ছা ওই পূর্বীদিকে জানিয়েছে। সেই ইচ্ছাটা কি না, সে একটি বাঙালি মেয়েকে বিয়ে করতে চায়। এখন নিজে ভালো বাংলা জানে। এখন ইন্ডোলজি বলে যে সাবজেক্টটা, যেটা ভারতের ওপর যে একটা বিষয় আছে ইন্ডোলজি, সেই ইন্ডোলজি নিয়ে সে মস্কো থেকে প্রাথমিকভাবে এমএ পাশ করে তারপর আবার শান্তিনিকেতনেও এসে কয়েক বছর থেকে বিশ্বভারতী ছাত্র হিসাবে পড়াশোনা করে গেছে। বাংলা ভাষাকে সে ভালোবাসে। এখন একটা বাঙালি বউ পেলেই তার 16 কলা পূর্ণ হবে। আর কি চাই, বাংলা ভাষাকে ভালোবাসে সে, এখন একটা বাঙালি বউ নিয়ে থাকবে,
একটা বাঙালি মেয়েকে বিয়ে করবে, তাহলে তার জীবনের 16 পালা পূর্ণ হবে। কিন্তু এসব ব্যাপার তো ঠিক কাগজে বিজ্ঞাপন দিয়ে সম্ভব হচ্ছে না। আমাদের দেশে হয় কি, অ্যারেঞ্জড ম্যারেজ কাগজে বিজ্ঞাপন দাও হবে। ফলে ঘরোয়া পরিবেশে একটা স্বয়ম্বর সভাগোচ্ছের একটা অনুষ্ঠান এর আয়োজন করা হচ্ছে, এবং সেখানেই সে তার বউ খুঁজে চলেছে। স্বয়ম্বর সভাটা শব্দটা বোধহয় ঠিক হলো না। স্বয়ংবর, বর তো নয়, কোণে, স্বয়ং কোণে হলে বরং এটা অনেকটা জুৎসই হতো। কিন্তু তেমন শব্দ কি আদৌ আছে আমাদের অভিধানে, মানে বাংলা ভাষায়? আমি জানি না। অবশ্য সেই সন্ধ্যার মূল টপিক থেকে কিন্তু কেউ বিচ্যুত হয়নি। তা হলো রাশিয়া সংক্রান্ত স্মৃতিচারণা। সেটা কি? মেয়েরা নানা রকমের সব খাবার টাবারও করে এনেছিল, কে কোথায় গেছিল সব বললো টললো। একটা টেবিলের উপরে ধরে ধরে সব থালায় সাজানো রয়েছে সব নানা রকম, মানে সব ওই বাড়িতে রান্না হয়নি, যারা এসেছে প্রত্যেকের সঙ্গে করে একটা কিছু রান্না বান্না করে খাবার টাবার বানিয়ে নিয়ে এসেছে, সেগুলো সব থরে থরে রয়েছে। ওই বাড়ির তরফেও নিশ্চয়ই কোনো খাবার দাবার ছিল। যাই হোক, প্রথমটা কিন্তু ওই যে টেবিলের ওপর যে খাবার দাবার রয়েছে সেদিকে কেউ কিন্তু ঘেঁষছে না। এটা কিন্তু একটা যে কোনো পার্টিতে মানুষ যেটা করে, অত্যন্ত মানে মানে সজ্ঞানে জোর করে খাবারের এরিয়াটা এড়িয়ে অন্যদের সাথে কথা বলে, খাবার সম্বন্ধে কোনো আগ্রহী নেই আসলে, কিন্তু পরে খাবারটাই খাবে। ডাইনিং টেবিলের দিকে তাকাচ্ছিল না পর্যন্ত। আমি সব পরে শিখেছি, সেদিন প্রথম শিক্ষা। আরে নিপুণভাবে করছিল কি, খাবারের উপস্থিতিটাই অগ্রাহ্য করে সবাই কি মনোযোগী হয়ে রাশিয়ার গল্প শুনছিল, এক একজন করে গল্প করছে। আর আমি আর চোখে লক্ষ্য রাখছিলাম টেবিলের দিকে। সেখানে কচুরি, আলুর দম, মাছের চপ, পুডিং, কিছুটা ঘরে বানানো মিষ্টি সব রয়েছে। আলোচনা পর্ব চুকে যাবার পরে খেতে খেতে মিশাকে আমি একবার জিজ্ঞেস করলাম যে এতগুলো মেয়ে, এর মধ্যে কোন মেয়েকে তোমার পছন্দ হলো বলো তো, সংকোচ না করে আমাকে বলেই ফেলো। সে বলে একজনও না, একজনও প্রকৃত সুন্দরী নয়। বললাম বলো কি? ওই দেখো, ওই দেখো, ওই যে কোণে ওই যে দুজন দাঁড়িয়ে আছে, তারা তো ডাক সাইটে সুন্দরী। কিংবা কিংবা ওই ওই যে দেখো, ওই যে একজন ওই যে চপ খাচ্ছে। ও অপছন্দের ভঙ্গিতে মাথা ঘুরিয়ে বলে, একজন মেয়েকে আমার পছন্দ হয়েছে, তবে এখানে তা বলা যাবে না, তোমাকে পরে বলবো অফিসে। এখন খাবারের চিন্তায় আমার মাথায় অন্য কোনো বিষয় বেশিক্ষণ জায়গা করতে পারে না। পরের দিনও আবার খিদে পায়, এক ঝামেলা। ওই আগের দিন খেয়েছিলাম, পরের দিন খিদে পেয়ে গেছে। চা খাওয়ার পরে সেই প্রৌঢ় আবার ঘর থেকে বেরিয়ে গেল, এবং ঠিক যেন এক দৈবযোগে দেয়ালের একটা আলমারি খুলে তার ভেতরে তাক থেকে আমি খুঁজে পেলাম একটা বিস্কুটের খোলা প্যাকেট। পুরনো হয়ে গেছে, হয়তো কেউ খায়নি, সব কটা পড়ে আছে ভেতরে, গোটা কত বিস্কুট ভেতরে তখনও পড়ে রয়েছে, অল্প মিয়ে গেছে। কিন্তু সেসবের গুরুত্ব তো দেবার দরকার নেই। যদি 4-5টাও তার মধ্যে বিস্কুট থেকে থাকে, তবে তা আজকের দিনের জন্য আমার জন্য যথেষ্ট। মাত্র তো 4টে সপ্তাহ, নাকি আরও কম সময়? কতদিন বাকি আছে মাস ফুরোতে? সেদিনটা আমি 4-5টা বিস্কুট দিয়েই চালিয়ে নিলাম। লাঞ্চের ওই 2.5-3 ঘন্টার সময় ঘুমোলেও কাজ দিত, কিন্তু ওরা তো আমাকে ঘর থেকে বের করে দিয়ে দরজার চাবি ঘুরিয়ে দিয়ে চলে যায়। বাইরে অসহ্য গরম এবং টানা 10 বছরের অনভ্যাস। তাশকেন্দের গ্রীষ্ম অন্যরকম ছিল। যদিও আমি নিচে গেলেই কল্যাণবাবুর সঙ্গে আমার দেখা হতে পারে, গল্প স্বল্প করা যায়, এবং কল্যাণবাবুর চাকরিটাও তো বেশি দিন থাকবে না। ওকে তো বলে দেওয়া হয়েছে, ওর জায়গায় আসবে স্মার্ট, চটপটে, অ্যাকসেন্ট দিয়ে ইংরেজি বলতে পারা, সুন্দরী, অ্যাট্রাকটিভ, অল্প বয়সী কোনো মেয়ে। তাহলে আপনি কি করবেন কল্যাণদা? আপনার সংসার চলবে কেমন করে? দেখি। এই হচ্ছে কল্যাণবাবুর সংক্ষিপ্ত উত্তর। আচ্ছা, এরপরে এরা যেটা করলো, আমাকে গাবদা গাবদা সাইজের সব হিসেবের খাতা, এরকম মোটা মোটা বড় বড় খেরোর খাতা যেরকম হয়, হিসেবের খাতায় অঙ্ক মেলানোর কাজ দিল। যোগ বিয়োগে কোনো গরমিল আছে কি নেই সেসব খতিয়ে দেখতে হবে,
একটা বড় সাইজের ক্যালকুলেটর দিয়েছে, ওই যে টিপে 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 ক্যালকুলেটর কথা, বড় সাইজের ক্যালকুলেটর দিয়েছে। সারাক্ষণ শয়ে শয়ে হাজারে হাজারে সংখ্যা নিয়ে যোগ মেলাতে মেলাতে খালি যোগ করছি আমার মাথা ঘুরে যায়। সঠিক অঙ্কে ভুল বেরোয় আসলে, কিন্তু ওই খাতা সবই ঠিক ছিল, ওরা আমাকে পরীক্ষা নিচ্ছিল মনে হয়। ফের সেটা মেলাতে বসি, মাঝে মাঝে দু একটা চিঠি দেয় টাইপ করতে, নয়তো বলে এই নিচে গিয়ে দেখে এসো তো অমুক ড্রাইভার গাড়ি নিয়ে ফিরেছে কিনা, আর সুইপারকে বলো সিঁড়ির ধাপগুলো আরেকবার মুছে দিয়ে যেতে, কিংবা টয়লেটে গিয়ে হাত ধোবার সাবান মানে যে লিকুইড সোপ ফুরিয়েছে কিনা সেটা যেন ভরে দিয়ে যায়। এইসব মানে 5 মাসের কাজ করতে হতো আমাকে। আমি নিচে গিয়ে সুইপারকে খুঁজতে থাকি, তার নাম ধরে ডাকলে সে খুব লজ্জা পায়। 20-22 বছরের ছেলে, ছোকরা, বাংলা একেবারেই বলতে পারে না, উড়িষ্যা থেকে এসেছে, বছরখানেকের একটু বেশি সময় ধরে সে এসেছে। সুইপার খালি পায়ে, জুতো পরে না, খালি পায়ে দৌড়ে এলেই কল্যাণবাবু দেখতে পেয়ে সতর্ক করে দেন, আয় শিগগিরই পায়ে জুতো পর, সাহেব দেখতে পেলে বের করে দেবে কিন্তু। সেই সুইপারের নাম ছিল সুরত। মানে সুরত একদিন লাঞ্চ ব্রেকে গা মুচড়ে আমার পাশে এসে দাঁড়ালো। হ্যাঁ, যা হবার হবে পরে দেখা যাবে ভেবে নিয়ে আমি তখন দিনে একবার মুড়ি খাওয়াটা খেতাম আর কি, মুড়ি কিনে খেতাম, এবং সেটা লাঞ্চ ব্রেকে খেতাম। একটু দেখিয়ে দেখিয়ে খাওয়া হয়ে গেল, ওরা দেখলো আমি খেলামও, আবার আমার দিনের খাওয়াটাও হয়ে গেল। সুরত কাছে এসে কয়েকটা কথা বলল, তো ওর হাতে একটা কাগজে হিসেবপত্র কী সব লেখা রয়েছে, অনেক হিসেব লেখা রয়েছে, একটা চিঠি, মানে সবই ইংরেজিতে। তো ওর কথা না বুঝলেও বুঝলাম যে কাগজে কি লেখা আছে, সেটা তো পড়তে হলো আমাকে। ও একটা ব্যবসা খুলতে চায়, সে ব্যবসাটা হচ্ছে পেস্ট কন্ট্রোলের, মানে ওই যে বাড়ি বাড়ি গিয়ে সব পোকামাকড় মেরে আসে, পিঠে একটা কি থাকে, আমি জানতাম না, আমি তখনই ওর কাছ থেকেই জানলাম, আমার তো কোনো অভিজ্ঞতা ছিল না কলকাতা সম্বন্ধে। তো সেই সব সে ব্যবসা খুলতে চায় পেস্ট কন্ট্রোলের, বাড়ি বাড়ি গিয়ে কীটনাশক স্প্রে করবার ব্যবসা। তো আমার কাছে বোধহয় কিছু টাকা ধার চাইছিল, সেটাও বুঝলাম, হয়তো 4 থেকে 5 হাজার টাকা আমার কাছে চাইছে। গম্ভীর হয়ে বললাম সেসব পরে দেখা যাবে, কিন্তু এমনি টাকা কেন ধার দেবো আমি, আমার কাছে টাকা নেই। সে তো ওকে বললে তো মানবে না, আর বলবোই বা কেন। আমি বললাম তোমাকে এমনি কেন টাকা ধার দেবো? হ্যাঁ, তখনও বললো তোমার কাছে তো কত টাকা আছে, দাও না ধার। আমি বললাম কে বলেছে আমার কাছে অনেক টাকা আছে? তখন উল্টে বলে কি, বলে তুমি পার্টনার হয়ে যাও। এখন দূর থেকে ড্রাইভাররা দেখছে যে আমি সুরতের সাথে কথা বলছি, তা ওদের ড্রাইভারদের মধ্যে থেকে চন্দ্রশেখর দা এগিয়ে এসে আমাকে এসে সাবধান করলে, এই ভুলেও ওর কথা বিশ্বাস করবেন না, মহা খচ্চর ছেলে। এই বিল্ডিংয়ের পেছনের দিকে এক গাদা শুকনো পাতা জঞ্জাল সব জড়ো করে রেখেছিস কেন? যা, কে সাফ করবে ওগুলো? সুরত অমন ল্যাকব্যাক করতে করতে জঞ্জাল সাফ করতে চলে গেল। চন্দ্রশেখর দা বলে, কি বলছিল, টাকা পয়সা চাইছে নাকি আপনার কাছে? ভুলেও দেবেন না, খুব চালু ছেলে ও, 1 বছর হলো কলকাতায় এসেছে আর এরই মধ্যে বিজনেস খুলে ফেলেছে, জানেন তো। দেখুন না, আমি এখানে 10-11 বছর বয়সে পায়ে হেঁটে এসেছি ইন্ডিয়াতে, এই শহরেই আজ 20 বছরের ওপর হয়ে গেল, এখন ড্রাইভারি করে পেট চালাচ্ছি। ইন্টারেস্টিং, তাই না? আপনি কোথা থেকে এসেছেন চন্দ্রশেখর দা? বার্মা চেনেন? সেই বার্মা মানে মিয়ানমার থেকে। ইয়াঙ্গুনে জন্ম আমার জন্ম, আমার বাপ দাদা সবার। আমরা অরিজিনালি তামিল, কিন্তু কয়েক পুরুষ ধরেই ইয়াঙ্গুনেই আমরা সেটেলড। থাকতে পারলাম না, ওখানে প্রচুর ঝামেলা, পালিয়ে এসেছি। এখন বাপ আর দাদা, আমি প্রথমে ছিলাম চন্দ্রশেখর দাদার, আর দাদা বলতে চন্দ্রশেখর দা বোঝাচ্ছে ঠাকুরদা। কথাবার্তা বুঝতে পারলাম যে চন্দ্রশেখর দা এই বর্মা মুলুক থেকে উদ্বাস্তু হয়ে ভারতে এসেছে এই 1975-76 সাল নাগাদ, 20 বছর বলছি যখন। কিন্তু চন্দ্রশেখর দার গল্প শুনবার আগ্রহ আমার তখন নেই। সুরত যে আমায় ব্যবসায় পার্টনার করবে বলে একটা অফার দিল, সেটাই কিন্তু আমার মাথার মধ্যে তখন ঘুরছে, মাথার পেছনে তখন খেলছে, একটা অফার পেয়েছি।
কম কথা বলতে হবে ওর সঙ্গে। মাস ফুরলে তো মাইনে পাবো, সেই টাকার সবটাই তো খাবার খরচে আমার শেষ হয়ে যাবে না, কিছু তো বাঁচবে। সেটুকু ব্যবসায় লাগালে কেমন হয়? খিদে ফিদে সব ভুলে যাই আমি তৎক্ষণাৎ। ভাবতে বসি কি নাম দেওয়া যাবে এই নতুন কোম্পানির। হুশ করে কেটে যায় আমার লাঞ্চ ব্রেক চিন্তা করতে করতে। সাহেবরা সব গাড়ি করে করে ফিরে আসছে। আমাকে সিঁড়িতে বসে থাকতে দেখে তারা একটু আশ্চর্য হয়। আমি সিঁড়ির ধাপে, মানে মূল বাড়ির যে পোর্টিকোর নিচের যে সিঁড়িটা, আমি সিঁড়িতে বসে থাকতাম। তারা একটু আশ্চর্য হয়। অন্যদিন আমি সিঁড়িতে বসতাম না, কল্যাণদার ঘরেই বেতের সোফায় বসে অপেক্ষা করতাম কখন শেষ হবে লাঞ্চ ব্রেক। তো যাই হোক, সাহেবদের পেছন পেছনে ওপরে যাওয়ার পথে রিসেপশনে ওকে মেরে বলি, কল্যাণদা, সুরথ মানে সুইপারকে দেখতে পেলে একবার ওপরে আমার কাছে একটু পাঠিয়ে দেবেন। এই অবধি থাক এখন, পরেরটা আবার পরে বলবো।